আসসালামু আলাইকুম। অন্য আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নাকের ডগায় প্রকাশ্যে ছাত্রলীগ ক্যাম্পাসের গেটের সামনে মানববন্ধন করলো, তার মানে একটা সময় ধরে সেখানে দাঁড়িয়ে থাকলো, কিন্তু এত জনপ্রিয় ছাত্র শিবির যারা বিপুল ভোটে বিজয়ী হলো জকসুতে, তারা তাদের নেতা কর্মী সমর্থকদের কেউ ছাত্রলীগকে প্রতিরোধ করতে এগিয়ে এলো না। সারা দিন বাদে সংবাদ পড়ে টোড়ে ছাত্র দলকে বের হতে হলো ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করতে। এগুলো খুবই বিস্ময়কর রাজনৈতিক সমীকরণ বটে। তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় আন্দোলনরত ছাত্রছাত্রীরা 2024-এর জুলাইয়ের মাঝামাঝি 15 থেকে 17 জুলাইয়ের মধ্যে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এরপর আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের সঙ্গে সামান্যতম যোগাযোগ আছে এমন ছাত্রছাত্রীদেরকেও আর শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে দেওয়া হয় নাই, ছাত্রত্ব বাতিল হয়েছে, এমনকি ছাত্রলীগ করার দায়ে কয়েক বছর আগে যে ডিগ্রি পাওয়া গেছে সেই ডিগ্রিও বাতিল করা হয়েছে অনেক ছাত্রর। অথচ আবার হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সাদিক কায়েম কিংবা সার্জিস আলমের মতো বড় বড় নেতারা ছাত্রলীগ করতেন আওয়ামী লীগ আমলে, কিন্তু তারা মনে মনে নাকি ছাত্রলীগ এবং আওয়ামী লীগ বিরোধী ছিলেন, কিংবা সাদিক কায়েমের মতো যারা তারা গুপ্ত শিবির করতেন, সে কারণে তারা আবার ক্ষমতার কেন্দ্রে চলে এসেছেন। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ জুড়ে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে চলে এসেছে। সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম এবং তারপর একে একে সব বিশ্ববিদ্যালয়েই ছাত্র শিবির পুরো কমিটি ধরে বেরিয়ে আসে জামায়াতে ইসলামীর ছাত্রী উইং, ছাত্রী সংস্থাও, এবং তারা বলে যে তারা বরাবর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কমিটি করেই ছাত্র শিবিরের রাজনীতি করে আসছিল। এতদিন অনুকূল পরিবেশ না থাকায় তারা বের হয়নি, এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পেরেছে তখন সবগুলোতে ছাত্র শিবির বিপুল ভোটে বিজয়ী হয়েছে। সেরকম একটি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়টির নির্বাচন 2026-এর জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার পর সত্যিকার অর্থেই তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কেঁপে উঠেছিল যে তারেক রহমান দেশে ফিরে এসেছেন, বিএনপি ক্ষমতায় যাবে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তারপরেও কি করে ঢাকার বুকে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির বিজয়ী হতে পারলো, এবং ছাত্রদল কিভাবে এখন পর্যন্ত কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঢোকবার সুযোগ পেল না সেই 2024-এর জুলাইয়ে ছাত্রলীগকে বিতাড়িত করবার পর থেকে। এখন পর্যন্ত অবশ্য সরকারের বয়স প্রায় 5 মাস হতে চলেছে, এখনো অবশ্য ছাত্রদল কোনো বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেনি। ছাত্রলীগ ফিরতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একের পর এক নানা রকম চমক জাগানো কর্মসূচির পর এখন মানববন্ধন শুরু করেছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবে একটা মানববন্ধন করেছিল, তারা ছুটির মধ্যে করেছিল, সকালের দিকে করেছিল, কাজেই এই পত্রিকাগুলো তখন শিরোনাম করেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর সামনে ছুটির মধ্যে ছাত্রলীগের মানববন্ধন। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ মানববন্ধন করবার পর আমার দেশ পত্রিকা লিখছে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি, এবং সেই মানববন্ধনে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই কারা অংশ নিয়েছেন সেসব নাম, পরিচয়, পদবি সহ পত্রিকায় চলে এসেছে। তার মানে ছাত্রলীগের নেতারাই, আয়োজকরাই এই মানববন্ধনে তারাই নাম দিচ্ছেন, এমনকি তারা পত্রিকায় তাদের মন্তব্য জানান দিচ্ছেন যে কি দাবিতে কেন তাদেরকে মানববন্ধন করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেমে আসতে হলো। যেই ছবিটি ছাপা হয়েছে বা সরবরাহ করা হয়েছে পত্রপত্রিকাগুলোতে ছাত্রলীগের তরফে, যেখানে ক্যাম্পাসের সামনে একেবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গেট
3 লেখা সাইনবোর্ডের সামনে, ফলকের সামনে দাঁড়িয়ে আছেন মানববন্ধনরত ছাত্রলীগের কর্মীরা, সেই ছবিটার দিকে তাকালে স্পষ্ট দেখা যায় যে তাদের পেছন দিয়ে ছাত্ররা যাচ্ছেন, বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে সাধারণ ছাত্ররা হেঁটে যাচ্ছেন, কিন্তু কেউ ছাত্রলীগের কর্মীদের প্রতি ঘৃণা প্রদর্শন করছেন না, কিংবা ফ্যাসিস্ট বিরোধী শক্তির মানে ছাত্র দল, ছাত্র শিবির, জাতীয় নাগরিক পার্টির যেটা প্রত্যাশা সাধারণ মানুষ প্রতিহত করবেন ছাত্রলীগকে, আওয়ামী লীগকে, তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমার দেশ পত্রিকা লিখছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3য় গেটে প্রকাশ্যে 6 দফা দাবি তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। কর্মসূচি থেকে সংগঠনটির পক্ষ থেকে 6 দফা দাবি উত্থাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে ডাকসু অফিসের সামনে যে মানববন্ধনটা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা, সেখানেও কিন্তু তারা 6 দফা দাবি উত্থাপন করেছিলেন। এখন আমার দেশ বলছে যে মঙ্গলবার সকাল 9:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের 3য় গেটের সামনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ব্যবহৃত পোস্টারগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের ছবি স্থান পায়। কর্মসূচি থেকে 6 দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে সারা দেশে ছাত্রলীগের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, কোটা আন্দোলনের নামে দলীয় নিয়োগ বন্ধ, ছাত্রলীগের রাজবন্দীদের শোন অ্যারেস্ট বন্ধ করে নিঃশর্ত মুক্তি এবং নারী শিশু হত্যা, ধর্ষণ, মাদ্রাসায় শিশু নির্যাতন এবং অনলাইনে নারী হেনস্থার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। এছাড়া ছাত্রলীগ দাবি তুলেছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং হামের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ইউনূসের ফাঁসির দাবিও জানানো হয়েছে এই মানববন্ধন থেকে। বিশ্ববিদ্যালয় সূত্রে আমার দেশ জানতে পেরেছে যে কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকি আতাহার মেজবা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান নেতৃত্ব দেন। এ বিষয়ে আশিকি আতাহার মেজবা আবার কথা বলেছেন আমার দেশের সঙ্গে। তিনি বলেছেন, ঐতিহাসিক 6 দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। সেই চেতনা ধারণ করেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 6 দফা মানববন্ধনের আয়োজন করা হয়েছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্রলীগের নেতা, কর্মী, শিক্ষার্থী ও স্বাধীনতা পক্ষের শিক্ষকরা হামলা মামলার শিকার হয়ে শিক্ষা ও স্বাভাবিক কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন। নারী শিশু নির্যাতন, অনলাইন হয়রানি, বিভিন্ন অনিয়মের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে তিনি সেগুলো প্রত্যাহারের আহ্বান জানান এবং কোটা আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে দাবি করেন। কথা বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজিও। ইব্রাহিম ফরাজি বলেছেন যে বাংলাদেশ ছাত্রলীগ তো নিষ্ক্রিয় হয়ে বসে নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বর্তমান সরকার পতনের লক্ষ্যে রাজনৈতিকভাবে প্রস্তুতি নিচ্ছে। ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে সংগঠনের কার্যক্রম বন্ধ করা যাবে না। মানে বাংলাদেশে এখন ছাত্রলীগ রীতিমতো সরকার পতনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে নাম পদবি দিয়ে ছাত্রলীগ নেতা ঘোষণা করছেন সংবাদ মাধ্যমে। কোন সময়? যখন শেখ হাসিনা বলে দিয়েছেন তিনি দেশে ফিরছেন ফাঁসির রায় মাথায় নিয়ে, যখন সারা বাংলাদেশে প্রতিদিন অন্তত 10 জায়গায় ছাত্রলীগ, আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনগুলো মিছিল করছে এবং মিছিলগুলো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সাধারণ মানুষ তো কোনো প্রতিরোধ বা কোনো প্রতিবাদ করছেই না, আওয়ামী লীগের মিছিলগুলোকে স্বাগত জানাচ্ছে। পুলিশ বা প্রশাসনও এসব মিছিল থামাতে একেবারেই সফল হচ্ছে না এবং শেখ হাসিনা এক সাক্ষাৎকারে তার সর্বশেষ ঘোষণায় বলেছেন যে পাকিস্তানি শাসক পারে নাই, সামরিক শাসক পারে নাই, বিএনপি সরকারও পারবে না আওয়ামী লীগের রাজনীতি ঠেকাতে। তখন ছাত্রলীগ নেতা ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করবার পর সংবাদ মাধ্যমকে বলছেন ছাত্রলীগ
প্রস্তুত হচ্ছে সরকার পতনের আন্দোলনের জন্য রাজনৈতিকভাবে। এবং তিনি আরো বলেন, ছাত্রলীগের সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ইব্রাহিম ফারাজি, শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর আন্দোলন চালিয়ে যাব। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যে 6 দফা দাবি উত্থাপন করেছে সেগুলো যৌক্তিক। বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে থাকবে এবং আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। ওদিকে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রলীগ মানববন্ধন করে ফেলেছে, এই খবর ছবি সহ বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর ছাত্রদল একটা শক্তি সঞ্চয় করেছে এবং অবশেষে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা বিক্ষোভ মিছিল করেছে। মানে আমি যে বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমনিতে ছাত্র দলের কিন্তু কোনো অবস্থান এখন পর্যন্ত তৈরি হয় নাই, এমনকি ছাত্র শিবিরের পাশাপাশি সহাবস্থানের সুযোগটুকু তারা করে নিতে পারে নাই। কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীদের খুঁজে খুঁজে তাদের ছাত্রত্ব বাতিলের বিষয়ে ভীষণ সক্রিয় ছিল 2025 সাল জুড়ে। এবং 2025 সালের জুলাইয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 421 জন নেতাকর্মীর নামের তালিকা স্মারকলিপি সহ ছাত্রদল পৌঁছে দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, প্রক্টর, রেজিস্ট্রারের কাছে। এবং তাদের দাবি ছিল যে ছাত্রলীগের এই 421 জন নেতা কর্মীর ছাত্রত্ব বাতিল সহ তাদের বিরুদ্ধে সকল রকম ব্যবস্থা নিতে হবে। সেই ছাত্রদল আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নামতে পেরেছে যখন তারা দেখেছে যে একটা প্রকাশ্য কর্মসূচি পালন করে ফেলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। কিন্তু বিস্ময়কর হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে ভীষণ সোচ্চার অবস্থান 2025 সালে নিয়েও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জকসুর নির্বাচনে ছাত্রদল কোনো উল্লেখযোগ্য পদ পায় নাই। শেষ পর্যন্ত তারা 3টি মাত্র সম্পাদক পদে জয়লাভ করতে পেরেছিল। ছাত্রদল, ছাত্র অধিকার এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে যে প্যানেলটি গঠিত হয়েছিল তার মাধ্যমে সেখানে সাহিত্য সংস্কৃতি সম্পাদক, পরিবহন সম্পাদক, পাঠাগার সেমিনার সম্পাদক পদ ছাড়া আর সব পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছিল ছাত্র শিবিরের প্যানেল। এখন প্রশ্ন হচ্ছে, ছাত্রলীগ প্রকাশ্যে নেমে এসেছে, এরপর ছাত্র শিবির নীরব কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়েও তারা এটা হজম করেছে। একবার মে মাসে ছাত্রলীগ নাম, ঠিকানা, পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে, তারপর পুলিশ গ্রেফতার করেছে। এরপর আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেমে এসে মানববন্ধন করেছে, ছাত্র শিবির নীরব। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও দেখা যাচ্ছে যে একেবারে নাকের ডগায় প্রকাশ্যে ছাত্রলীগ ক্যাম্পাসের গেইটের সামনে মানববন্ধন করলো, তার মানে একটা সময় ধরে সেখানে দাঁড়িয়ে থাকলো। কিন্তু এত জনপ্রিয় ছাত্র শিবির যারা বিপুল ভোটে বিজয়ী হলো জকসুতে, তারা তাদের নেতা কর্মী সমর্থকদের কেউ ছাত্রলীগকে প্রতিরোধ করতে এগিয়ে এলো না। সারা দিন বাদে সংবাদ পড়ে টোরে ছাত্রদলকে বের হতে হলো ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করতে। এগুলো খুবই বিস্ময়কর রাজনৈতিক সমীকরণ বটে। মানে তার মানে কি এই যে ছাত্রলীগের গুপ্ত থেকে রাজনীতি করতে করতে ছাত্র শিবিরের দশাটা এমন যে ছাত্রলীগ যখন এখন আবার প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি নিয়ে বেরিয়ে আসছে, যেটা ছাত্রলীগের স্বভাব এবং ছাত্রলীগ বরাবর করেছে, মানে ছাত্রলীগ তো আর কোনো গুপ্ত সংগঠন নয়, সেই প্রকাশ্য কর্মসূচি দেখে কি ছাত্র শিবিরের নেতা কর্মী সমর্থকরা আবারও একরকমের গুপ্ত হয়ে পড়ছেন? তারা আর প্রকাশ্য কর্মসূচিতে প্রকাশ্যে কোনো পাল্টা কর্মসূচি দিতে বা প্রতিহত করার একরকমের সাহস করে উঠতে পারছেন না? নাকি সত্যিকার অর্থে তারা টের পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে তাদের সমর্থন সত্যিকার অর্থে এতটাই কম যে ছাত্রলীগ প্রকাশ্য কর্মসূচিতে নেমে এলে তাদের পক্ষে প্রতিহত করা সম্ভব হবে না। আর ছাত্রদলের তো কোনো অবস্থান, সাংগঠনিক কাঠামো, শক্তি, সামর্থ্য নাই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। সম্ভবত ওই যে চট্টগ্রামেও রাজপথে যেমন ছাত্রলীগ আওয়ামী লীগের মিছিল হতে পারবে না বলে বিক্ষোভ মিছিল করেছে তারা, মানে প্রশাসন, পুলিশের সহযোগিতায় একরকমের একটা সাজিয়ে গুছিয়ে মিছিল করতে পারছে শুধুমাত্র ছাত্রলীগের বিরুদ্ধে, কারণ তাদের সরকার ক্ষমতায় রয়েছে। এই অবস্থায় ছাত্রলীগ
প্রকাশ্যে নেমে এলে এবং এমন ঘোষণা দিতে থাকলে যে তারা সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে এবং তাদের এই আন্দোলন চলবে সরকার পতন পর্যন্ত, আর গ্রেফতার, মামলা, হয়রানি কিছুর পরোয়া না করে নাম ঠিকানা পদবি দিয়ে এমন মিছিলে মানববন্ধনে নেমে এলে ছাত্রদল, ছাত্র শিবির, পুলিশ, প্রশাসন কেউ এদেরকে ঠেকাতে পারবেন বলে সত্যি বিশ্বাস রাখা যায় না। সরকারের 100 দিনে 605টি খুন। আমি আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন, কিন্তু আমি সামনে তাকিয়ে দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। মানুষের জীবনের নিরাপত্তাই যদি না থাকে তাহলে সরকার ফ্যামিলি কার্ড দিক আর এলপিজি কার্ড দিক কি এসে যায় বলেন? বলছিলাম সরকারের বয়স 100 দিন হওয়ার সঙ্গে সঙ্গে সবাই সরকারের অর্জন নিয়ে কথা বলতে গিয়ে প্রথম কথাই বলছে যে 100 দিনে শুধু সরকারি হিসেবেই যদি 605 খুন বা হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে প্রকৃত হিসেবে আসলে খুনের সংখ্যা কত? এর সঙ্গে যদি হামে আক্রান্ত শিশু মৃত্যুর সংখ্যাকে মিলিয়ে পড়ি তাহলে 100 দিনে হত্যাকাণ্ড অপমৃত্যুর সংখ্যা তো 1500 ছাড়িয়ে যায়। তার মানে দিনে 150 জন মানুষের মৃত্যু হয়েছে দেশে বিগত 100 দিনে। ভাবা যায়? একটি সরকার ক্ষমতায় আসার পর মানুষ প্রথমে কি চায়? মানুষ চায় নিরাপত্তা, মানুষ চায় তার সন্তান স্কুলে যাবে, বাবা মা হাসপাতালে যাবে, ব্যবসায়ী ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফিরবে, নারী রাস্তায় হাঁটবে, আর কেউ তাদের গলা কাটবে না, গুলি করবে না, অপহরণ করবে না, ধর্ষণ করে হত্যা করবে না। কিন্তু তারেক রহমান সরকারের প্রথম 100 দিনের বাস্তবতা বলছে দেশ আসলে নিরাপদ নয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্য অনুযায়ী মাত্র 2 মাসে দেশে 605টি খুন, 196টি অপহরণ, 294টি ছিনতাই, 90টি ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনের 3496টি ঘটনা ঘটেছে। এর সঙ্গে আছে মব সহিংসতা, গণপিটুনি, কারা হেফাজতে মৃত্যু, পুলিশের উপর হামলা। এটি কোনো স্বাভাবিক রাষ্ট্রের পরিসংখ্যান নয়, হতে পারে না। এটি একটি আতঙ্কগ্রস্ত সমাজের এক্স-রে রিপোর্ট। রাজধানী ঢাকার চিত্র আরো ভয়াবহ। এক সময় রাতের ঢাকা নিয়ে মানুষ ভীত ছিল, এখন দিনের ঢাকাও ছিনতাইকারীদের দখলে। আর রাতের ঢাকা সেটা এখন প্রকাশ্য হত্যার মঞ্চ। গত 8ই জুন রাত 9টার দিকে রাজধানীর মৌচাকে আনারকলি মার্কেটের সামনে প্রকাশ্যে উপর্যুপুরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে সালিশকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। লক্ষ্য করুন, এটি কোনো নির্জন এলাকার ঘটনা নয়। রাজধানীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকায় প্রকাশ্যে একেবারে সন্ধ্যার আলোয় একজন মানুষকে ছুরি মেরে হত্যা করা হলো। এটাই এখন ঢাকার বাস্তবতা। টিআইবির তথ্য বলছে ঢাকায় সংঘটিত অপরাধে জড়িতদের প্রায় 40%ই কিশোর। এই কিশোররা কোথা থেকে এসেছে? আমাদের আবার সেই 2024-এর সন্ত্রাসের ঘটনায় ফেরত যাওয়া উচিত। কারণ সেই কিশোর যাদেরকে রাস্তায় নামিয়ে হত্যা থেকে শুরু করে, গুলি করা থেকে শুরু করে, অরাজকতা থেকে শুরু করে সবকিছু করা হয়েছিল এবং রাষ্ট্রকে দখল করা হয়েছিল। এরা সেই তথাকথিত গণ অভ্যুত্থানের উত্তরাধিকার, যাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল, যারা থানায় আগুন দিয়েছিল, যারা আইন নিজের হাতে তুলে নেওয়ার স্বাদ পেয়েছিল। সেই জুলাই সন্ত্রাসীদের একটি প্রজন্ম এখন দেশের অলিগলিতে ছড়িয়ে গেছে। অবৈধ ইউনূস সরকারের সময় যে অরাজকতার বীজ বপন হয়েছিল, তারেক রহমানের সরকার সেই অরাজকতারই বর্ধিত সংস্করণ হয়ে বসে আছে দেশের উপর। আর শুধু কি খুন, জনস্বাস্থ্যের দিকে তাকান, সেখানে চলছে ভয়ঙ্কর বিপর্যয়। হাম এবং হামের উপসর্গে দেশে মৃত শিশুর সংখ্যা এখন 628, অফিসিয়াল সংখ্যা। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে 92 শিশু, আর তথাকথিত হামের উপসর্গ নিয়ে মারা গেছে 536 শিশু, যেটা স্বীকার করতেও সরকার আসলে ভয় পায়। গত 24 ঘন্টাতে আরো 8 শিশুর মৃত্যু হয়েছে। 15ই মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে 80,000-এর বেশি মানুষের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। হাসপাতালে ভর্তি হয়েছে 65,000-এর বেশি শিশু। এখন প্রশ্ন হলো, হাম কি এমন কোন রোগ যার কাছে রাষ্ট্র অসহায় হয়ে বসে থাকবে? আধুনিক পৃথিবীতে হাম শতভাগ প্রতিরোধযোগ্য, যেটা শেখ হাসিনা করে দেখিয়েছিলেন। টিকা, নজরদারি, দ্রুত চিকিৎসা, জনসচেতনতা এসব থাকলে এমন মৃত্যু মিছিল হওয়ার কথা নয়। তাহলে
এই 628 শিশুর মৃত্যু আসলে কি? এটি শুধু রোগের মৃত্যু নয়, এটি রাষ্ট্রীয় ব্যর্থতার মৃত্যু, এটি সরকারের অক্ষমতার মৃত্যু। হামে শিশু মৃত্যুর দায়ে অবৈধ ইউনূস সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 5 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছিল। অভিযোগ একেবারে সুনির্দিষ্ট। ইউনিসেফের মাধ্যমে হাম রুবেলা টিকা আমদানির প্রচলিত প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় টিকা আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও 1.5 বছর সময়ক্ষেপণ করা হয়। ইউনিসেফ 5 থেকে 6টি চিঠি দিয়ে আগেই সতর্ক করেছিল। সেই সতর্ক বার্তায় কর্ণপাত করা হয়নি। ফলে দেশে হামের মহামারী ঠেকানো যাচ্ছে না, যায়নি। আর মারা গেছে 628টি নিষ্পাপ শিশু সরকারি হিসেবে। কিন্তু আদালত কি করলেন? মামলার আবেদন খারিজ করে দিলেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত গত 8ই জুন মামলাটি নেওয়া হলো না। এর আগে বনানী থানায় মামলা করতে গেলে থানাও মামলা নেয়নি। কারণ হিসেবে বলা হয়েছে আসামিরা প্রভাবশালী এবং ভিআইপি ব্যক্তি। ভাবুন একবার, একটি দেশে 628টি শিশু মারা গেল, সেই মৃত্যুর বিচার চাইতে গেলে থানা মামলা নেয় না, আদালত আবেদন খারিজ করে দেয় কারণ অভিযুক্তরা ভিভিআইপি। এই রাষ্ট্রে আইন কি শুধু সাধারণ মানুষের জন্য? ক্ষমতাবানদের জন্য কি আইন অন্যরকম? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আরো গভীরে যেতে হবে আমাদের। তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই সন্ত্রাসীদের দেওয়া হয়েছে পূর্ণ দায় মুক্তি। যারা থানায় আগুন দিয়েছে, অস্ত্র লুট করেছে, মানুষ পিটিয়ে মেরেছে, 7.62 রাইফেল দিয়ে গুলি করেছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো বিচার নেই, কোনো মামলা করা যাবে না। এখন হামে মরে যাওয়া 628 শিশুর বিচার চাইতে গেলেও আদালতের দরজা বন্ধ। অর্থাৎ এই রাষ্ট্রে দায় মুক্তি একটি রাজনৈতিক হাতিয়ার। যাদের রক্ষা করতে হবে তারা রক্ষা পাবে, যাদের বিচার চাওয়া হবে তাদের জন্য আইনের দরজা বন্ধ থাকবে। দায় মুক্তির এই সংস্কৃতি কি রাষ্ট্রকে সন্ত্রাসী, মব সন্ত্রাসী আর খুনিদের অভয়ারণ্যে পরিণত করছে না? যখন আপনি জানেন যে খুন করলে মামলা হবে না, থানায় গেলে মামলা নেবে না, আদালতে গেলে খারিজ হয়ে যাবে সব, তখন অপরাধ বাড়বে না? যখন জুলাই সন্ত্রাসীরা দেখে যে তাদের সহযোদ্ধারা দায় মুক্তি পেয়েছে, তখন তারা আরো বেপরোয়া হয়ে উঠছে না? ঢাকায় 40% অপরাধে কিশোরদের সম্পৃক্ততা কি এই দায় মুক্তির সংস্কৃতির ফসল নয়? সংসদে দাঁড়িয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে খুঁজছেন। আসলে সারা বাংলাদেশই স্বরাষ্ট্রমন্ত্রীকে খুঁজছে। প্রধানমন্ত্রীর পরই যিনি তারেক রহমান সরকারের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। 605 খুন, 196 অপহরণ, শত শত ছিনতাই, ডাকাতি, হাজার হাজার নারী শিশু নির্যাতন, 628 শিশুর হামে মৃত্যু, আর স্বরাষ্ট্রমন্ত্রী কোথাও নেই। এটিকে দুর্ঘটনা মনে হয় আপনার? সরকার তো প্রথম 100 দিনেই সবচেয়ে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। যে সরকার নাগরিকের মৃত্যুর বিচার করতে চায় না, সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি বা অনুপস্থিতিতে কি পার্থক্য আছে কোনো? সরকারের প্রথম 100 দিনে দেশে হত্যা, অপহরণ সহ বিভিন্ন অপরাধে উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই সময় দেশে 605টি খুন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি, চুরির ঘটনা 2214টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল 3496টি। আলোচিত সময় ধর্ষণের শিকার হয়েছে 78 থেকে 102 জন, গণধর্ষণের শিকার 30 থেকে 36 এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা 49 থেকে 71 জন। ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে পুলিশ সদর দপ্তর বলছে 605 হত্যাকাণ্ড দীর্ঘমেয়াদী প্রবণতার মধ্যে নাকি পড়ে। এটি অস্বাভাবিক নয়, কিন্তু এই ব্যাখ্যা দায় কমায় না, বরং আরো বাড়ায়। কারণ যদি বছরের পর বছর একই হারে মানুষ খুন হতে থাকে এবং রাষ্ট্র তাকে স্বাভাবিক বলে মেনে নেয়, তাহলে স্বীকার করতে হবে যে হত্যাকাণ্ড এদেশে প্রাতিষ্ঠানিক রুটিনে পরিণত হয়েছে। রাজধানীর পল্লবীতে মাত্র 7 বছরের রামিসা রাইসাকে ধর্ষণের পর হত্যা, নওগাঁয় একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা, গাজীপুরে 5 সদস্যের পুরো পরিবারকে গলা কেটে শেষ করে দেওয়া, এগুলো কি পরিসংখ্যান দিয়ে বিচার করার মতো সংখ্যা? এগুলো প্রতিটি একটি জীবন, একটি পরিবারের চিরকালের কান্না। টিআইবিও বলছে চাঁদাবাজি বন্ধ হয়নি, মব সংস্কৃতি বন্ধ হয়নি। ক্ষমতাসীন দলের নেতাকর্মীর মধ্যে এবার আমাদের পালা এই সংস্কৃতি লক্ষণীয় হয়ে উঠেছে। পরিবহন খাত, হাটবাজার, ব্যবসা বাণিজ্য সবখানে রাজনৈতিক এবং প্রশাসনিক পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজির অভিযোগ। মাজারে হামলা, বাউল সুফি অনুসারীদের উপর আক্রমণ, সংখ্যালঘু নির্যাতন, এসব তো বন্ধ করেননি স্বরাষ্ট্রমন্ত্রী। জামায়াত শিবিরের লালন করা মৌলবাদী শক্তি এখনো রাস্তায়
সক্রিয়, আর সেই শক্তিকে নিয়ন্ত্রণ করার কোনো সদিচ্ছা বিএনপির নেই, কারণ তারাই তো রাজনৈতিক সহযাত্রী, এক মায়ের পেটের দুই ভাই। রাষ্ট্রের কাজ আসলে ঘটনা ঘটার পর ব্যাখ্যা দেওয়া নয়, যেমনটি স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে পুলিশ দিয়েছে। রাষ্ট্রের কাজ অপরাধ ঘটার আগেই নাগরিককে নিরাপত্তা দেওয়া। কিন্তু আমরা কি দেখছি? খুন হচ্ছে, বিবৃতি আসছে, শিশু ধর্ষণ হচ্ছে, তদন্ত কমিটি হচ্ছে, শিশুরা হামে মারা যাচ্ছে, আদালতে মামলা নেওয়া হচ্ছে না, বিচার চাইতে গেলে থানা ফেরত পাঠাচ্ছে। এই আশ্বাস আর দায় মুক্তির রাষ্ট্র মানুষ আর কতদিন মেনে নেবে বলেন? 605 খুন, 628 শিশুর মৃত্যু, 196 অপহরণ, হাজারো নারী শিশু নির্যাতন, এগুলোর সংখ্যা নয়, এগুলো রাষ্ট্রের ব্যর্থতার এবং বিচারহীনতার এক একটা সাক্ষী। মানুষ ফ্যামিলি কার্ডের আগে জীবনের কার্ড চায়, নিরাপত্তার কার্ড চায়, এলপিজি কার্ডের আগে সন্তানকে জীবিত দেখতে চায়। আর বিচার চাইলে যে রাষ্ট্র আদালতের দরজা বন্ধ করে দেয়, সেই রাষ্ট্র আর যাই হোক জনগণের রাষ্ট্র নয়, আপনার রাষ্ট্র নয়, আমার রাষ্ট্র নয়, মানুষের রাষ্ট্র নয়। এই দায় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং তারেক রহমান সরকারের সকলের, কেউই এড়াতে পারবে না। পারবে? আপনি বলুন তো। ভালো আছেন আপনি? ভালো থাকবেন।